শহীদুল্লাহ কায়সার ওই প্রেস ক্লাবের ওই মিটিংয়ে বললো, তুমি এগুলো বাদ দাও, পার্টিতে নোটিশ দিয়ে দাও, মাস অর্গানাইজেশন করা আর পণ্ডশ্রম করা একই ব্যাপার। 50-60 বছর আগে এদের স্বাধীন করলো, সেই লোকটার নামই আমরা বলি না। সেই চিত্ত ভট্টাচার্য তোমরা আজকে চিনবে, এ অসাধারণ জ্ঞানী মানুষ। এই আজকের যে আমাদের আর এক ভট্টাচার্য আছে পিনাকি, এই পিনাকির জ্যাঠামশাই। আমি এই পরিবারটি খুব ভালো করে চিনতাম, যার কৃতিকর্মের জন্য আমরা এই স্বাধীনতা যুদ্ধ সংগঠিত করতে পেরেছি এবং একটা দেশ জয় করতে পেরেছি। সেই লোকটা এই তাজউদ্দিন। এই সময় এলো 1971, যার নাম এদেশে আলোচিত হয় না, এখনো হয়নি, এবং যার কৃতিকর্মের জন্য আমরা এই স্বাধীনতা যুদ্ধ সংগঠিত করতে পেরেছি এবং একটা দেশ জয় করতে পেরেছি, সেই লোকটা এই তাজউদ্দিন। এটা একটা অদ্ভুত জাত। আমরা একটু আগে আলাপ করছিলাম সেই গঙ্গারিদি নিয়ে, আগে কি কোথায় ছিল। আরে এই আমলে, এই মাত্র 60 বছর আগে, 50-60 বছর আগে এদের স্বাধীন করলো, সেই লোকটার নামই আমরা বলি না, একদম বলি না। বঙ্গবন্ধুর নাম বলা ঠিক কি ঠিক নয়, এটা নিয়ে মাথা এখনো ফাটাফাটি হয়, কিন্তু তাজউদ্দিন যে কাজটা করেছিল এটার মধ্যে আমরা নেই। তো যা হোক, তাজউদ্দিনের সঙ্গে একটা সিরিয়াস যে আলাপ সম্ভব, সেটা ওই জেলখানায় ওই মনির কমিশনের রিপোর্ট একসঙ্গে তৈরি করতে গিয়ে বলতাম, এবং আমাদের একটা যুক্তির মিল আছে, এটাও দেখেছিলাম। আমি সেই আমলে তখন নিজকে অনেকখানি গোপন করেই কাজ করতাম ইত্তেফাক পত্রিকায়, বাইরেও। আমি আসলে ততদিনে কমিউনিস্ট পার্টিতে জয়েন করেছি ছাত্র হিসাবে, কিন্তু ওই সময় কমিউনিস্ট পার্টি হিসাবে যদি একবার জেলে তোলে, তার কিন্তু সমস্ত ক্যারিয়ার শেষ। তাকে পুলিশের খাতায় ও চলবে, এটাই চালাবে তারা। তো যাই হোক, আমি কি, আমার মতামত কি, রাজনৈতিক মতামত কি, মতাদর্শ, সেটা কেউ জানতেন না। তাজউদ্দিনও জানতেন না, মানিক মিয়াও জানতেন না। শুধু আমার সহকর্মী ছিলেন ওই কাগজের দুজন লোক, আলী আকসাদ ছিলেন কমিউনিস্ট পার্টির প্রকাশ্য মেম্বার, উনি একজন মেম্বার। আহমেদুর রহমান, যিনি পরে কায়রো এয়ার ক্রাশে মারা যান 1964-এ, তিনিও কমিউনিস্ট পার্টির মেম্বার। এবং আমরা এই তিনজন গোপন কমিউনিস্ট পার্টি করি, কিন্তু আসলে আমার কমিউনিস্ট পার্টি সম্পর্কে বেশ, আমি নিজেই দ্বিধান্বিত, গুরুতর দ্বিধান্বিত, যে এই দলটা করা ঠিক কি ঠিক নয়। কেননা আমি স্ট্যালিনের ওপরে ক্রুশ্চেভের যে বক্তৃতা ছিল 20th পার্টি কংগ্রেসে, সেই বক্তৃতাটা আমি পুরো পড়েছিলাম। নিউ ইয়র্ক টাইমসে এটা 1.5 পৃষ্ঠাব্যাপী এই ইয়েটা বেরিয়েছিল। ওটা আমি সেই সময় ওই সেগুন বাগিচায় যে ইউএসআইএস লাইব্রেরি ছিল, ওখানে বসে আমি 2বার করে পড়েছি। এবং একটা গ্রুসাম ঘটনা, মানুষ মারার জন্য এই রকম যে একটা পাগলের মতো ছিল স্ট্যালিন, এটা পড়ার পর আমার মনে হয়েছিল এটা হয়তো কমিউনিজমকে ভিলিফাই করার জন্য ম্যাল প্রোপাগান্ডা হতে পারে, অথবা এটা সত্য হতে পারে। এবং আমি এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে না, এটা
এত বড় কাগজ, নিউ ইয়র্ক টাইমসে 2 দিন ধরে প্রায় 1.5 পৃষ্ঠা ব্যাপী এতখানি কাগজ তারা নষ্ট করবে না, কেন কেউ তো অ্যাডভার্টাইজার নেই এর, শুধু প্রপাগান্ডা স্টাফ সেটা করবে না। এবং যেসব রেফারেন্সগুলো টানছেন সবগুলো দেখতাম খুব কারেক্ট রেফারেন্স। কাজে কমিউনিজম নিয়ে একটা প্রচণ্ড প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো আমি কমিউনিস্ট পার্টির মধ্যে আলাপ করতে গিয়ে কোনো সদুত্তর পায়নি। ওরা মনে করতেন এটা একটা প্রপাগান্ডা। কাজে কমিউনিজম সম্পর্কে স্ট্যালিন এইরকম একটা লোক ছিলেন, এইরকম অদ্ভুত রকমের কাজকর্ম হয় এবং এত পাশবিক কাজকর্ম চলে, এইটা আমি অনেকখানি এই সন্দেহটা আমার ছিল। ফলে আমি কমিউনিস্ট পার্টিতে থাকবো কি থাকবো না এটা নিয়েই আমি কমিউনিস্ট পার্টিতে আছি, কাজ করছি ইত্তেফাক অফিসে, এডিটোরিয়াল লিখি, যেগুলো লিখলে ধরা পড়া যে পড়বে না কাগজ, অথচ লোকে পড়বে। প্রকারান্তরে এই টু ইকোনমির কথা থেকে আনা, যে এই দেশের জল, বায়ু, ভূমি, এদেশের অবস্থা, এদেশের আয়, এদেশের ব্যয়, এগুলো যে স্বতন্ত্র, এইটা আমি সুযোগ পেলেই এই বয়ানটা উইদাউট অফেন্ডিং, যেটার জন্য পশ্চিম পাকিস্তান দায়ী সেই কথাটা না বলে এই কথাটা বলতাম, যে প্ল্যানিংয়ে কাজে এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। এইভাবে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করতাম। এবং টু ইকোনমিটাকেই আমি খুব জোরে সোরে তার একটা সমর্থক হয়ে পড়েছিলাম এবং এটা বুঝেছিলাম এই ইকোনমি এরমভাবে একসঙ্গে এই দুটো চলতে পারে না। তাহলে অনেকগুলো ঘটনা উপাদান এসে গেল আমার নিজের চরিত্রে। তার মধ্যে একটা কমিউনিস্ট পার্টির দিকেও রয়েছে, আবার কমিউনিজমের দিকে যাওয়ার দিকেও আমার একটা মনের ভেতর থেকে একটা প্রচণ্ড বড় সন্দেহ সেই 20th পার্টি কংগ্রেসের ভাষণটাকে নিয়ে। আবার অন্যদিকে আমি যে কী করব সেটাও আমার ঠিক নেই। এইরকম অবস্থায় আমি তখন একটা ছাত্র ইউনিয়নের সেক্রেটারি ছিলাম, ওদের পাবলিসিটি সেক্রেটারি, তাদের সেন্ট্রাল কমিটির, এইটা আমি ছিলাম। আর আমি ছিলাম ডুকসুতে লিটারেরি সেক্রেটারি। আর এইরকম অবস্থার মধ্যে আমি আস্তে আস্তে একটা মুড়ি নিজকে আসতাম যে এই দেশের দুটো ইকোনমি এর পরিণামটা কি দাঁড়াবে। এবং এটা আমার মনে একটা প্রায় বিশ্বাসের মতো জন্মে উঠেছিল যে এই দেশ দুটো এক থাকতে পারে না। এই পূর্ব এবং পশ্চিম পাকিস্তান এক থাকার কোনো রকমের বেসিস নেই। আমরা একটা বেসিক্যালি একটা কলোনিয়াল এক্সপ্লয়টেশনের মধ্যে পড়েছি। আমি আবার এই চিন্তা নিয়ে যাচ্ছে, কিন্তু তখন সরোয়ার্দী ভেঙে দিয়ে গিয়েছিলেন ছাত্র ইউনিয়ন করতে গিয়ে, তখন আমি বগুড়ায়, এবং আমি তখন বই পড়তাম, অনেক বই পড়তাম, এবং কমিউনিস্ট লিটারেচার পাওয়া যেত না। আমি বলছি 1954-55 দিকে আমি বই পড়তাম, যার থেকে যে এই যে ধনতন্ত্র থেকে আবার কেমনভাবে এসো মার্কসের বইটা জানতাম, সেটা পড়তে গিয়ে ওকে একটা কপিও পেলাম এক খুব নাম করা কমিউনিস্টের কাছে। বগুড়ার এক কালো মতিন ছিলেন তিনি, বাংলার ইতিহাস সম্পর্কে এত ভালো জ্ঞানওয়ালা লোক আমি এখনো পাইনি। তো মতিন ভাই উনি সাহায্য করেছেন। তা আমি তখন এইসব যখন পড়ি, হতে হতে আমি কিন্তু ওই বগুড়ায় থাকতেই 1955 আমি কমিউনিস্ট মতাদর্শটাকেই মনে করতাম এটাই একমাত্র উপায় এই দেশের মানুষের মুক্তির জন্য। কিন্তু আবার ওই তার কিছু পরে পরেই ঢাকাতে আসার পর আমি আবার ওই স্ট্যালিনের সেই 20th পার্টি কংগ্রেস এটা পড়লাম,
কিন্তু এগুলো কেউ ক্লিয়ার করার মতো কোনো নাম করা লোক ছিলেন না পার্টিতে যে পরিষ্কার করে দেবেন। সেই যুগে পরিষ্কার করার মতো এটা থিওরিটিক্যালি জানেন। জেল থেকে বেরোলেন এরা 1956-এর প্রথম দিকে, আওয়ামী লীগ সরকার যখন সেন্ট্রাল গভর্নমেন্টে জয়েন করলেন, তখন সেখানে ছাড়া হওয়ার পরে ওরা জেল মুক্তি করলেন আওয়ামী লীগ কমিউনিস্ট পার্টির লোকদের মধ্যে। এদের মধ্যে একটা লোককে খুব মনে হলো অনেক পড়াশোনায় ভালো, তার নাম ছিল সত্য ভট্টাচার্য। আমি তখন রাজশাহী কলেজে পড়ি, তাকে পরিচালনা যে ইনি খাপড়া জেলে ছিলেন। ওই যে গোলাগুলি হয়, এই গোলাগুলির মধ্যে কোনো গুলি ওকে মারতে পারেনি, উনি উবু হয়েছিলেন। কাজেই খাপড়া জেলে গুলি করে মারেনি যে লোককে, সে আর একটা কারণে এর পরে পরে বেরোলেন আর একটা লোক জেল থেকে, তার নাম ছিল চিত্ত ভট্টাচার্য। এই চিত্ত ভট্টাচার্য অনেকগুলো খাতা নিয়ে বেরোল জেলখানে। উনি তখন কিন্তু মার্কসিজম অ্যাজ সাচ আমি গ্রহণ করিনি, কিন্তু উনি খাতার মধ্যে কিভাবে বাওয়ানিজরা পাকিস্তানে টেক্সটাইল মিলের ক্যাপিটাল সংগ্রহ করছে এবং সেগুলো খবরের কাগজে থেকে উনি নোট করতেন, সেইগুলো আবার উনি পড়ে পড়ে দেখাতেন। এই দেখো প্রিমিটিভ অ্যাকুমুলেশন এরা করছে এইভাবে, মানুষের খাবার। এবং তো সেই চিত্ত ভট্টাচার্য তোমরা আজকে চিনবে, এ অসাধারণ জ্ঞানী মানুষ। এই আজকের যে আমাদের আর এক ভট্টাচার্য আছে পিনাকি, এই পিনাকির জ্যাঠামশাই শ্যামল ভট্টাচার্যের দাদা, সবচেয়ে বড় দাদা। শ্যামল আমারও ছোট। আমি এই পরিবারটিকে খুব ভালো করে চিনতাম। ওর চিত্ত ভট্টাচার্য তো উনি আমাদের অচিরেই পার্টির টিচার হয়ে গেলেন এবং তখন মার্কসিস্ট থিওরি বই টই এগুলো সব আসা শুরু হলো। আর সত্য ভট্টাচার্য আমাদের দায়িত্ব নিলেন না, চিত্তই নিলেন। এই চিত্তদাই হাতি অ্যামিগ্রুপে, এবং এরকম একটা পণ্ডিত মানুষ আমি এখনো পর্যন্ত খুব কম দেখতে পাই। চিত্ত ভট্টাচার্য, আমি তার কাগজ বই খাতাগুলো নিয়ে পড়তে শুরু করলাম এবং কিভাবে ক্যাপিটালিস্ট গ্রোথ হচ্ছে পাকিস্তানে আর কিভাবে টু ইকোনমির দিকে যাচ্ছে, এই মোলটা ওর কাছ থেকে পাই। তারপর তো আমি ঢাকা চলে এলাম। এই তো ঢাকাতে একইভাবেই চলতে লাগলো। আমার কমিউনিজম শেখাটা, কমিউনিজমের দিকে আসার দিকটা কোনো কেউ যে দৌড়ে বেঁধে আমাকে করেছে তা নয়, কিন্তু আমি দেখা গেল যে 66-এই অ্যারেস্ট আবার শুরু হলো, চলে গেল। আমাকে কমিউনিস্ট পার্টি আবার আমাকে একটা গ্রুপে বিলং করতাম, সেল, স্টুডেন্ট সেল। তারা বললো যে আমার একটা গ্রুপ করেছে এখন কমিউনিস্ট পার্টি, তো তাদেরকে কে দেখাশোনা করবে? চিত্ত ভট্টাচার্য এরা সব উধাও হয়ে গেলেন। আমাকে বলা হলো তুমি এটা পড়াবে। তো তখন বই পড়ে এইটা একটা সামাল দেওয়ার দায়িত্ব আমার উপর পড়েছিল, ফলে আরেকটু শিখতে হয়। এনিওয়ে, মোট কথা কমিউনিজমে আমার আসার দিকটা খুব যে একটা নিরবিচ্ছিন্ন এবং প্রচণ্ড বিশ্বাস নিয়ে আমি ঢুকেছি এরম নয়। অনেক দ্বিধা দ্বন্দ্ব, অনেক প্রশ্ন, অনেক সংশয়, সেগুলো নিয়েই আবার চলেছে। এবং এইটা গণ্ডগোল বেঁধে গেল খুব বড় আকারে 1966-এর দিকে। হ্যাঁ, প্রথম দিকে 1966-এর প্রথমে আমাকে তার আগে ওই হয়ে গেল পার্টির ওটা সেল, আমি গিয়েছিলাম, আমাকে নিয়ে গেলেন। আমি যখন ওই ছাত্র ইউনিয়নের ওই করছি, পাবলিসিটি সেক্রেটারি সেন্ট্রাল কমিটির, তো ঢাকা প্রেস ক্লাবে তাদের একটা মিটিং হবে, তারাই ডেকেছে।
তো সেই মিটিংয়েও আমি গেছি। আমি তো সেক্রেটারি, পাবলিসিটি সেক্রেটারি। এই সময় ছোটোখাটো একটা লোক ওই সবার মধ্যে প্রেসিডেন্ট আমার হাত ধরলেন, ধরে আমাকে বললেন, তুমি তো পাবলিসিটি সেক্রেটারি? আমি বললাম হ্যাঁ। বলে, তোমাকে যখন ছবি তুলতে এলো তুমি চট করে ওখান থেকে নিচে পালিয়ে সরে এলে কেন? তুমি কী রকমের সেক্রেটারি? তুমি তো লাজুক। আমি বললাম হ্যাঁ, কিছুটা তাই। তো এবং এখনও তাই। এখনও আমি আমার নিজকে ইনভলভ করে অতীতের কথা বলতে এখনও আমি খুব কুণ্ঠা বোধ করি। যখন আশেপাশে চেয়ে দেখি সত্যি আর কেউ নেই সাক্ষী দেওয়ার, তখন আমি অগত্যা নামি। উনি বললেন, তোমার লেখা আমি পড়ছি। কোন লেখা? ওই যে বললাম সেকেন্দার আবু জাফর আর হাসান হাফিজুর রহমানের সমকাল পত্রিকাতে, ওতে আমি লিখছিলাম ধারাবাহিকভাবে দ্বিতীয়, সেটা হচ্ছে অনুন্নত দেশে মার্কিন সাহায্যের ভূমিকা। এইটা সার্চ করলে পাওয়া যাবে, এইটা একটা প্রামাণ্য। এবং এইটা পেলে তখনকার একটা উত্তর, এই যে সারোয়ার্দি সব ভেঙে দিয়ে নিয়ে গেল, তো ওরা, আমি বলবো কমিউনিস্ট হিসাবে আমাকে উনি নিয়ে নিলেন, বলে তুমি আমার সঙ্গে কাজ করবে। শহীদুল্লাহ কায়সার ওই প্রেস ক্লাবের ওই মিটিংয়ে বললো, তুমি এগুলো বাদ দাও, পার্টিতে নোটিশ দিয়ে দাও যে তুমি এরপর থেকে কি কাজ করবে তুমি জানাবে। তো উনি ছিলেন শহীদুল্লাহ কায়সার। উনি বলল, তুমি আমাকে চেনো তো? আমি হ্যাঁ চিনি, আমি চিনি, ভালো মতোই চিনি। উনি বললেন, আমি সেন্ট্রাল কমিটির মেম্বার কমিউনিস্ট পার্টির, তুমি আমার সঙ্গে কাল দেখা করবে। একটা জায়গার কথা বললেন, সেখানে দেখা করতে গেলাম। উনি বললেন, তোমাকে এইসব মাস অর্গানাইজেশন করা আর পণ্ডশ্রম করা একই ব্যাপার। তুমি নিজেই নিজের ক্যামেরাম্যানের ভয়ে তুমি পাবলিসিটি সেক্রেটারি, তুমি লুকিয়ে থাকো। তো তা বলুন কী করতে হবে? বলে, আমাদের রিসার্চ করতে হবে। পার্টির একটা রিসার্চ ব্যুরো করছে সেন্ট্রাল কমিটি, আমি মেম্বার। তো আমার সঙ্গে যারা থাকবে দুজন লোক, তুমি আর চিত্ত ভট্টাচার্য। তো চিত্ত ভট্টাচার্য তার মতো করে বেরিয়ে টেরিয়ে জেল থেকে বেরিয়ে ঢাকা থেকে রেখে এসেছেন, লতে ভর্তি হয়েছেন তিনি। তুমি তো চেনো? আমি বললাম হ্যাঁ, ওরাও চেনেন। তুমি তো চেনো ভালোভাবে, তার সঙ্গে কাজ করতে হবে। আমি, চিত্ত ভট্টাচার্য আর তুমি, এই হচ্ছে আমাদের সেল, রিসার্চ ব্যুরো তার নাম। 2-3টে মিটিংয়ের পরে ম্যাটার অ্যালোকেটেড হয়ে গেল। আমি লিখব এদেশের ফরেন পলিসি নিয়ে, কৃষি বিষয়ক, ভূমি সংস্কার, এইটার উপর লিখবেন। তার জন্য নিলেন, ওরা বললেন যে এইটার দায়িত্ব পড়বে চিত্ত ভট্টাচার্যের উপর। আর রাজনৈতিক কি আর একটা ব্যাপার, দায়িত্ব উনি নিজে রাখলেন, শহীদুল্লাহ কায়সার রাখলেন। আমাদের লেখা, আমার লেখাটা তখন ওই বলছিলাম যে ওই সমকাল পত্রিকায় অলরেডি 3টে বেরিয়ে গেছে। এই 3টের ওপর বেসিস করে অনেকগুলো কাহিনী হচ্ছে। কিন্তু একটা কাহিনী তো আমি বললাম যে কমিউনিস্ট পার্টিতে এটা শহীদুল্লাহ কায়সার এটাই পড়ে ডিসাইড করেছেন যে আমাকে রিসার্চের কাজে লাগানো দরকার। আর একটা, আমি তখন ইউনিভার্সিটির 3rd ইয়ারের ছাত্র ইকোনমিক্সের। আমি কষ্টের সৃষ্টে চড়ি, বাড়ি থেকে যে 100 টাকা আসে মাসে সেটাতে হয়ও না। এরম অবস্থায় হঠাৎ মাঝে মাঝে কাগজে লিখি। তো এই সুবাদে একজন লোক, সে লম্বাবত আমরা চিনতাম বাংলা বিভাগের, আমিদুর রহমান, যার কথা বলেছি,
তিনি এসে বললেন যে আপনি আমাদের কাগজে লিখবেন। আমরা জানতাম উনি ইত্তেফাকে লেখেন। তো আমার প্রথম প্রশ্ন ছিল, টাকা দেবেন? কারণ তখনকার দিনে লেখা নেওয়া হতো এমনি। তা আমরা ছিলাম আমার নিখরচার লেখক। আমি তাহলে ঠিক আছে। তো উনি বললেন, আপনাকে আমি কদিন লিখতে হবে? বলে রোজ। আমার এটা কি? বলে সম্পাদকীয় লিখতে হবে। আমরা অনেক সর্বনাশ, সম্পাদক মানে অনেক বিষয়ে জ্ঞান থাকা দরকার, আমার তো সম্ভব নয়। ও শিখে যাবেন, আমি যদি না শিখে আপনি বাদ পড়বেন। এত সচ্ছল আমার ক্যারিয়ার চার্ট খুলে দিলেন, আমি না বলতে পারলাম না। আমি প্রথম দিনের লেখা, আমি যেহেতু সাবজেক্ট ইকোনমিক্স, ওটা নিয়েই কি একটা বিষয় লিখেছিলাম খেটে খুঁটে, এবং সেটা বোধহয় ভালোই হয়েছিল। ওটা পড়ে দ্বিতীয় দিন আমাকে বলা হলো, আমি কিন্তু এডিটারের চেহারা দেখিনি, আমাকে সেই ইত্তেফাক পত্রিকায় জানাল, আমাকে দেওয়া হয়েছিল দুপুরবেলা, এই ঘরে কেউ আসে না, ওটা এডিটারের ঘর, আপনি এখানে লিখবেন, লিখে 5টার আগে চলে যাবেন। আমি সেটা ঠিক। তো আমি দেখলাম যে আমি যে লিখলাম, আমি দ্বিতীয় দিন কি লিখবো আমি জানি না। আমার লেখা ছাপা হলো, আমি গেলাম, আমাকে বললো আপনাকে পরের লেখাটা লিখতে হবে। তো পরের লেখা ওরই একটা কন্টিনিউয়েশন ছিল, আমি সেটাকে নিয়ে সেটাও তৈরি করলাম। থার্ড ডে থেকে দেখলাম একটা গলদঘল ব্যাপার, কিন্তু একটা সাড়া পড়ে গেল যে এটা মইদুল হাসান লিখছে। কারণ ইত্তেফাক থেকে তখন লোকেরা সব ভেঙে গেছে, তখন মার্শাল ল হয়েছে। হ্যাঁ, মার্শাল ল হয়েছে, ওর 2জন এডিটার চলে। ওদের আসল লেখার মতো লোক ছিল খন্দকার আব্দুল হামিদ, অসম্ভব জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, এককালে কমিউনিস্ট পার্টি করতেন, সেটা ছেড়ে দিয়ে আওয়ামী লীগ করেন, কিন্তু জ্ঞান গর্মী, লেখার ঢং সব কিছু আলাদা। তো সেই খন্দকার আব্দুল হামিদও নেই। তার কিছু পুরনো লেখার সূত্র ধরে আমি আরও এইগুলাম এগিয়ে, দেখলাম যে হ্যাঁ, আরও এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ট্রি ইকোনমির উপর লেখার বিষয় আছে, যেটা মার্শাল ল অগ্রাহ্য না করার কিন্তু শক্ত আইন। এই যদি ইয়ে হয়, রিজনাল হ্যাট্রেড করা হয়, তাহলে নির্ঘাত সে কাগজ বন্ধ করা হবে। আমাকে ধরা টরা না, কাগজ বন্ধ। তো এইসবের মধ্যে দিয়ে সকালে এসে খাটতাম, খেটে খুঁটে আমি সন্ধ্যার দিকে লেখাটা দিতাম এবং ছাপা হতো। এবং এই করে করে একটা মাস অতিক্রম করলাম। একটা অবিশ্বাস্য, একটা নন লিখিয়ে খবরের কাগজের শুধু একটা ছুতো থাকতে হবে যে এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি এই হয়নি, অথবা এইখানে এইখানে এইগুলো করা হচ্ছে। তো এই ছুতোকে অবলম্বন করে এই লেখার পর্ব শুরু করলাম। কিন্তু আমাকে খাটতে হতো পাগলের মতো, যেখানে লোকে একটা এডিটোরিয়াল লেখে 3-4 ঘন্টার মধ্যে শেষ করে, সেখানে আমাকে সকাল থেকে উঠে আমাকে গলদঘর্ম হয়ে, কারণ আমার 3-4 দিনের পরে একটা মোহ জন্মে গেল কাজের উপরে। লেখারে এ তো কাজের কথা বলছি আমি কিছু। এবং আমি 1 মাস বাদে বেতন নিতে গেলাম। আমাকে বেতন সেই ভদ্রলোক দিলেন 300 টাকা। তাই বললাম, না আপনি বোধহয় ভুল করছেন, আমাকে 200 টাকা দেওয়ার কথা মাসে। ভদ্রলোক পশ্চিমবঙ্গের কালো মতো লোক আমার দিকে তাকালেন, বললেন আমি কিন্তু এখানকার ক্যাশিয়ার, আমি জানি। তাই বললাম যে এরপরে আর কথা নাটানাটি হবে না। আমি বললাম যে আমি 200 টাকা চুক্তিতে মানিক মিয়া নিজে আমার লেখা বেরোবার 7 দিন মানে প্রথম দেখা দিলেন, মানে তাই টাইমে মিলল, এবং তিনি আমাকে বললেন লিখতে হবে এবং মাসে আপনি, সেদিন ঠিক হলো। তখনও একটা দ্বন্দ্ব ছিল, আমার মাসওয়ারি 100 টাকা পাবো না 200 টাকা পাবো। উনি
বললেন 200 টাকা। তার মানে একটা বিরাট লিফট। আর আমাকে সেই বর্ধমানের ভদ্রলোক, মুসলিম, তিনি বললেন আমি এখানকার ক্যাশিয়ার, কাজে আমি জানি বোধ আমার কাজটা। উনি আমায় 300 টাকা দিলেন। এটা একটা বিশাল বিশাল পেমেন্ট। তখন একজন সিনিয়র স্টাফ রিপোর্টার, তিনিও 300 টাকা পেতেন, 200 টাকা পেতেন, 200-300। এই আমার কাগজে থেকে যাওয়া। কাজেই এই কাগজের মধ্যে আস্তে আস্তে ইত্তেফাককে যেভাবে চিনতাম, একটা অত্যন্ত ভিরুলেন্টলি অ্যান্টি কমিউনিস্ট লেখার জন্য বিখ্যাত ছিল। ওই সরওয়ার্দির আমলে যখন তিনি প্রচার করতেন 0+0+0=0, কাজে আমাদের ফরেন পলিসি এই ছোটোখাটো দেশের সঙ্গে করে লাভ নেই, বড় দেশ আমেরিকার সঙ্গে করতে হবে। তো এই যুগের মধ্যে একটা আঘাত যে পেয়েছিলাম সেটা হচ্ছে আওয়ামী লীগটাকে যে তারা ভেঙে দিল এইভাবে। আমি এটার উত্তর দিতে পারিনি, কিন্তু এটার উত্তর দেওয়া উচিত ছিল যে আমেরিকা কখনো এই ছোটোখাটো দেশের প্রয়োজনে কাজে লাগতে পারে না। এখানে যেখানেই লিখেছে তাদের অত্যন্ত খারাপ হয়েছে। তো সেটা যেহেতু যুক্তিতে লিখতে হবে, আমি সমস্ত কিছু আমেরিকান সোর্সের লেখা কোট করে আমি একটা প্রবন্ধ লিখে যাও। তো সেটা তো ইত্তেফাকে তখনও জয়েন করিনি। সেটা জয়েন করার আগে আমাকে ওই হাসান হাফিজুর রহমান চেয়েছিলেন কাগজ লেখা দেন, ওই লেখা দিয়েছিলাম। তো দেখার পর উনি দ্বিতীয় কিস্তি, উনিও তৃতীয় কিস্তি, এই 3 কিস্তি যাবৎ এই অনুন্নত দেশে মার্কিন সাহায্যের ভূমিকা, এটি আমার প্রথম পলিটিক্যাল লেখা। এবং অজস্র কোটেশন, অজস্র ডেটা দিয়ে এটা লেখার চেষ্টা করেছিলাম। অ্যান্ড এইটাই আমাকে একটা জায়গায় নিয়ে গেল, সেখানে অধিকাংশ লোকই হচ্ছে আমি দেখছি কমিউনিস্ট। এই আমার কমিউনিস্ট পার্টি হিসেবে আমার যে সুনাম, খ্যাতি, অখ্যাতি, এটা গড়ে উঠল। আর তারপরে তো আমি যা লিখতে শুরু করলাম সেটা খানিকদিন লেখার পর লেখা গেল না। জেলে নিয়ে গেল, সেটাও বলেছি। জেল থেকে ছাড়া পেলাম, সেটাও বললাম যে বড় কষ্টদায়ক, নিরর্থক দিন জেলখানা। আই ডিডন্ট লাইক অল দিস পিপল। এই লোকগুলোর এক একজনের যে ইলিউশন ছিল, এরা সব বড় বড় নেতা, জ্ঞানী, গণ্য, অভিজ্ঞতা আছে, একটা সময় আমি দেখি কারোই কিছু নেই।